বন্ধুরা, রাম মন্দিরের নির্মাণের সময় এমন কি বিজ্ঞানীদের ঘরে মিলেছিল তা নিয়ে শোরগোল পড়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একজন সনাতনী হওয়ার জন্য গর্ববোধ করবেন। আর রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা এবার শেষ হতে চলেছে এবং রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। 22শে জানুয়ারি মন্দিরের উদ্বোধনের জন্য শুধু ভারতীয় নয়, বিশ্বের মানুষেরাও এর জন্য অপেক্ষা করে আছে। কারণ এই দিনের পর থেকে রাম মন্দিরে দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আর রামলালা স্থাপিত মূর্তির জন্য দেশ বিদেশের 3জন বিখ্যাত মূর্তিকারকে ডাকা হয়েছে। যে ভক্ত এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়াবে আর তিনি জীবন মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন। কারণ বন্ধুরা, এটি তো আপনি জানেনই, 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দিরের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী রামচন্দ্রের। তবে এই মন্দিরের নির্মাণের সময় এমন কি চমৎকার ঘটেছিল তা দেখে মনে হয়েছিল স্বয়ং ভগবানই কিছু সংকেত দিতে চাইছেন এই নির্মাণকারীদের কাজের মধ্য দিয়ে। এমনকি এইসব চমৎকারগুলি দেখে বিজ্ঞানীরাও মাথায় হাত পড়ে যায়, তারাও গভীর চিন্তায় পড়ে যায়। আর এমন মনে হয় তারা কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছেন। আজ আমরা রাম মন্দিরের নির্মাণের সময় ঘটা কিছু চমৎকার ও রহস্যজনক ঘটনার ব্যাপারে আপনাদেরকে অবগত করাবো। তা শুনেই হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রভু শ্রীরামের পরম ভক্ত হন তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, যাতে বন্ধুরা প্রত্যেক বিশ্ববাসী জানুক আমরা হিন্দুরাও কোনো অংশে কম নয়। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অযোধ্যায় যখন রাম মন্দিরের কাজ চলছিল তখন একটি ড্রয়িং বানানো হয় মন্দিরের বাইরের অংশে এবং আমেরিকা থেকে এক বিজ্ঞানীদের টিমকে ডাকা হয়েছিল যাতে তারা এর পর্যবেক্ষণ করে যাতে তারা এটিকে আরো ইউনিক বানাতে পারে এবং রাম মন্দিরের যেন কোনো নির্মাণ কমতি না থাকে। কিন্তু যখনই রাম মন্দিরের নির্মাণের সময় সেখানকার মাটি খোদাই করা হয় আর সেখান থেকে এমন কিছু বস্তু বেরিয়ে আসে যাকে দেখে সবাই চমকে যায়। আর এই চমৎকারী বস্তু না কেবল বিজ্ঞানীদের হোশ উড়িয়ে দেয়, বরং ভারত সরকারকেও কাঁপিয়ে রেখে দেয়। তারপর সাথে সাথে একটি কমিটি বানানো হয় এবং তার উপরে রিসার্চ করার কথা বলা হয়। এটা তো কিন্তু একটি কেবল ট্রেলার ছিল। তারপর যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরা শ্রীরামের ভক্ত হয়ে যান। আসলে বন্ধুরা, একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের নির্মাণের শুরুর দিকে আমেরিকা থেকে থমাস নামক এক বিজ্ঞানী ভারতে আসেন। এখানে এসে তিনি দেখেন যে রাম মন্দিরে নির্মাণ কাজ চলছে এবং তার রুটিন ওয়ার্ক করা শুরু করেছেন। কিন্তু কাজ করার সময় যখন তার নজর মন্দিরের পরিসরে যায়, তিনি একটি জায়গা দেখতে পান যেখানে মাটি অন্য জায়গার তুলনায় নরম ছিল আর দেখতেও একটু অন্যরকম লাগছিল। আর থমাস এরকম অদ্ভুত জিনিস আগে কোনোদিনও দেখেনি, আর যার জন্য তিনি তার কর্মচারীদের সেখানে খোদাই করার কথা বললেন। আর এক সময় কর্মচারী শ্রমিকেরাও অবাক হয়ে যান আর থমাস এমন মাটিকে খোদাই করার কথা কেন বলছেন। আর যদিও থমাসের অর্ডার ছিল, তাই তারা কোনো প্রশ্ন না করেই মাটি খুঁড়তে শুরু করেন। আর অল্প একটু খুঁড়তে না খুঁড়তেই সেই মাটি থেকে জলের প্রভাব ঘুরে বেরিয়ে আসছে। আর জলের প্রবাহকে দেখে কর্মচারীরা চিন্তায় পড়ে যান, কারণ জলের ভেতরে খোদাই করা অসম্ভব ব্যাপার। আর কিন্তু যখন ওই জলের স্যাম্পেল টেস্ট করা হয় আর তখন জানা যায় যে এই জল তো পাশে সরায়া নদীর জল। তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না আর এটি মাতা সরায় দেবীরই আশীর্বাদ, আর তিনিও স্বয়ং রাম মন্দিরের নির্মাণের জন্য সহযোগিতা করছে। আর বিজ্ঞানীরা এই সময় চিন্তায় পড়ে যায় যে আর এমনভাবেই যে জল বেরিয়ে যায় তাহলে রাম মন্দিরের নির্মাণ কিভাবে হবে। আর সেখানে জলের কারণে ভূমি নরম হবে আর এতে করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। তখন ওই সময় কেউই জানতেন না যে সরায়া নদীর জল মন্দিরের ভূমির নিচ থেকে পাওয়া কোনো চমৎকার বা প্রকৃতির এক অংশ। শেষে যখন কোনো সমাধান পাওয়া গেল না, তখন সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা শুরু করেন। কারণ মাতা সরায়া নদীর জলে প্রবাহ যতক্ষণ না থামছে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজ শুরুই করা যাবে না। আর পরের দিনই ভগবান শ্রীরাম ভক্তদের ডাক শুনে নেন আর নদীর জলের প্রবাহও স্বয়ং বন্ধ হয়ে যায় এবং আরও একবার রাম মন্দিরের নির্মাণ কাজ জোর কদমে শুরু হয়। আর তারপর থেকে আজ পর্যন্ত এমন কার্য চলে
যে নির্মাণ কাজ অন্তিম চরণে। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে শ্রী রামচন্দ্রের। আর এই মন্দির এতটাই ট্রেন্ডিংয়ে রয়েছে যে ভারত সরকার অযোধ্যায় এক আন্তরাষ্ট্রীয় বিমানবন্দর বানিয়ে ফেলেছে। আর এই এয়ারপোর্ট মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের সময়কালের আধুনিক তৈরি করা হয়েছে। আর এখনই অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে, আর প্রাচীনকালে যখন এখানে রাম মন্দির ছিল তখন তা দেখতে কেমন ছিল, আর যেটিকে ভেঙে বাবরি মসজিদ বানিয়েছিল। রাম মন্দির প্রকৃতপক্ষে কেমন দেখতে ছিল, তার নির্মাণ কে করেছিলেন, কারণ এই রহস্য আজও অনেকেই জানেন না। বেশিরভাগ মানুষেরা এই ব্যাপারে কিছুই জানেন না। আর ওই সময় ভগবান রামের নগর অযোধ্যা কে বানিয়েছিলেন? বন্ধুরা, হিন্দুদের কাছে এই নগর অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ এক নগর। এখানে প্রভু শ্রী রামের জন্ম হয়েছিল, আর কারণ এখানে রাম জন্মভূমিও বলা হয়। আর ইতিহাসবিদদের কথা অনুযায়ী কৌশল প্রদেশের প্রাচীন রাজধানীকে কালান্তরে অযোধ্যা, মধ্যকালে সাকেত বলা হতো। আর অযোধ্যা যেটি এক মন্দিরের শহর ছিল, আর যার কারণে বর্তমান সময়ে এখানে খোদাইয়ের দরুন হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের সমস্ত সম্পর্কিত অবশেষে দেখতে পাওয়া যায়, যেখানে হিন্দু স্ট্রাকচার, মূর্তি, মন্দিরের কলাকৃতি খোঁজ নেয়। এখনো যারা কিছু মানুষ এই বিষয়টিকে কাল্পনিকভাবে, আর তাদেরকে বলে দিই, আর অযোধ্যার অস্তিত্ব নগরের প্রণাম বাল্মীকি রামায়ণে দেখতে পাওয়া যায়। আর কথিত আছে ভগবান শ্রীরামের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য অনু হারিয়ে ফেলে, কিন্তু তার জন্মভূমির উপর তৈরি মহল ঠিক তেমনই ছিল। ভগবান শ্রীরামের পুত্র কুশ রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন। আর শেষ রাজা ছিল মহারাজা বৃহদ্বত। আর বৃহদ্বলের মৃত্যু মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে হয়েছিল। আর মহাভারতের যুদ্ধের পরেও রাম জন্মভূমি অযোধ্যার অস্তিত্ব থাকে এরপর। আর এই উল্লেখ পাওয়া যায় যে ঈশার 100 বছর পূর্বে উজ্জয়নের চক্রবর্তী সম্রাটের বিক্রম আদিত্য একদিন অযোধ্যায় আসেন। আর ক্লান্তির কারণে তিনি একদিন আম গাছের গোড়ায় বিশ্রাম নেয়, যেটি সরায় নদীর কিনারায় ছিল। আর ওই সময় এখানে ঘন জঙ্গল ছিল, আর জনবসতি সেভাবে কিছুই ছিল না। মহারাজ বিক্রম আদিত্য এই ভূমিতে কিছু চমৎকারী বস্তু দেখতে পান। তিনি তার প্রজাদের খোঁজ করতে বলেন। পরে সেখানেই কিছু ঋষিমণিদের কাছ থেকে তিনি জানতে পারেন এটি আসলে ভগবান শ্রী রামচন্দ্রের ভূমি ছিল। তারপর সাধুদের পরামর্শে রাজা এক মন্দির বানান, সাথে কোষ, সরোবর, মহল ও প্রকৃতিও বানান। বিক্রম আদিত্যর পরে যেসব রাজারা শাসনে এসেছিলেন তারাও সময় সময় মন্দিরের দেখাশোনা করতেন। অনেক অভিলেখ থেকে প্রাপ্ত হয় গুপ্ত বংশীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় অযোধ্যা গুপ্তের রাজধানী ছিল। গুপ্ত বংশীয় কবি কালিদাস অযোধ্যাকে রঘু বংশে একাধিক উল্লেখ করেছিলেন। এরপর অনেক সময় হয়ে যায়, ভারতের ওপর বিভিন্ন অঞ্চল থেকে আক্রমণকারীরা আক্রমণ করত। আক্রমণকারীরা কাশী, মথুরা ও অযোধ্যাতেও লুটপাট চালিয়েছিল এবং পুরোহিতদের হত্যা করে মন্দির ও মন্দিরের বিগ্রহকে ভেঙে দিয়েছিল। আর বলা হয় মহলের অধিকার হওয়ার পরেই রাম জন্মভূমি ও অযোধ্যাকে নষ্ট করার জন্য একাধিক অভিযান চালানো হয়। 1527 থেকে 1528 থেকে এই সময়কালে এই ভব্য মন্দিরকে ভেঙে ফেলা হয় এবং তার বদলে বাবরি মসজিদের আকার দেওয়া হয়। আর বলা হয় মোগল সাম্রাজ্যের সমস্ত বাবরের এক সেনাপতি বিহার অভিযানের সময় অযোধ্যায় শ্রীরামের জন্মস্থিত প্রাচীন মন্দিরকে ভেঙে এক মসজিদ বানিয়েছিলেন। আর বাবরনামা অনুসারে 1528-এ বাবর অযোধ্যায় মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন। যদিও এমনও বলা হয় আঙ্গির ও জাহাঙ্গীরের শাসনকালে হিন্দুদেরকে এই ভূমি সঁপে দেওয়া হয়েছিল এবং শাসক ঔরঙ্গজেব তার পূর্বজ বাবরের স্বপ্নকে সম্পূর্ণ করার জন্য এখানে ভব্য মসজিদের নির্মাণ করেন, আর যার তিনি নাম রাখেন বাবরি মসজিদ। কিন্তু শেষে এই ভূমি হিন্দুদেরই প্রাপ্ত হয়, আর যার উপরে শহর দাঁড়িয়ে আছে শ্রী রাম মন্দির। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।